ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। ইদি, তুমি হঠাৎ এখানে কি করছো? আমি আমার বাবার সাথে কেনাকাটা করার জন্য এখানে আসছি, কিন্তু তুই বল যে তুই খোলা বাজারের মধ্যে গুন্ডামি মাস্তামি কেন করছিস? এতটা জঘন্য কেন তুই? ইদি, আমার শার্ট ছাড়ো তুমি। না, আমি তো শার্ট ছাড়বো না। তুই বাজারে গুন্ডামি কেন করবি? ইদি দেখো, তুমি কিন্তু এসবের পিছনে আসল কাহিনী জানো না। আমি জানি আর নাই জানি সেটা বড় বিষয় না, কথা হচ্ছে তুই খোলা বাজারের মধ্যে গুন্ডামি করছিস, যেটা আমি করতে দিব না। এই ভাইয়া, আপনারা চলে যান, আমি দেখছি ছেলেকে। ইদির কথা শুনে প্রিন্সিপালের সাথে ঝামেলা করতে আসে ছেলেপেলেগুলো সেখান থেকে চলে যায়। ইদি এখন কিন্তু খুব খারাপভাবে বলে দিলাম, তুমি ভালোই ভালো আমার শার্ট ছাড়ো। এই বেটা, একদম দাদাকে দেখাতে আসবি না, বলে দিলাম। মনে রাখবি, সবসময় ইদনি কারো ধার ধারে না। ইদির কথা শুনে চরম রাগ উঠে গেল, কোষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম ইদির গালের মধ্যে, যার ফলে সাথে সাথে সে আমার শার্ট ছেড়ে দিয়ে কয়েক হাত দূরে সরে যায়, আর দূরে সরে গিয়ে গালে হাত দিয়ে কান্নাজড়িত ভঙ্গিতে আমার দিকে চেয়ে থাকে, কারণ সে হয়তো ভাবতে পারেনি যে আমি তাকে এমনভাবে বাজারের লোকজনের সামনে থাপ্পড় বসিয়ে দেব। তখনই তার বাবা আমার সামনে আসে আর ইদিকে বলে, ইদ্দিমা, তুই কি আমাদের গ্রামের সিরিয়াল করা যে গাড়িগুলো আছে সেটাতে গিয়ে উঠে বস, আমি ওনার সাথে একটু কথা বলবো। ইদনি তার বাবার কথা মতো লাইনে দাঁড় করিয়ে রাখা একটা গাড়িতে গিয়ে বসলো, যেটা তাদের গ্রামে যাবে। সাহেব, আমার মেয়েটা না বুঝে আপনার কাছে এসে বাধা দিয়ে করেছে, প্লিজ আপনি কিছু মনে করবেন না। দেখুন, যা মনে করার তা একটু আগে করে ফেলেছি, কারণ সব জায়গায় মাথা ঘামালে হয় না। আপনারা হয়তো দেখেছেন যে আমি পিস্তল হাতে নিয়ে সেই ছেলেগুলোকে সাজাচ্ছিলাম, কিন্তু তার মানে এই রয়েছে আমি গুন্ডা মাস্টার। সেই ছেলেগুলো ওই যে দেখছেন দাঁড়িয়ে আছে ভদ্রলোক, যে কিনা আমাদের কলেজের প্রিন্সিপাল, তিনাকে সাজাচ্ছিল, তাই তাদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছি। কিন্তু ইদি তার মাঝে এসে হাঙ্গামা শুরু করে দিল। সাহেব, ইদির তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আপনি আমার মেয়েকে মাফ করে দেন। আসলে আমার মেয়েটা অত শত বুঝে না, তাই সে না বুঝে এমন করে ফেলেছে, কিন্তু আশা করি সে আপনার সাথে মানিয়ে নিতে পারবে। আর দেখবেন, যখন সে আপনার সাথে পুরোপুরি মিশে যাবে, তখন সে আপনার কথা ছাড়া এক চুলো পরিমাণ নড়বে না। মানে কি বলতে চাইছেন আপনি? সাহেব, মানেটা আমার সাথে বেশি কিন্তু আপনার ভালো করে জানা। ইদনির বাবার কথা শুনে চুপ হয়ে গেলাম, কারণ তিনি সত্যিই বলেছেন, মানেটা তিনার চাইতেও আমার ভালো করে জানা। সাহেব, আমার নাম্বারটা রাখেন, আপনি প্রয়োজনে হলে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, তিনি নম্বর বলতো, আর আমি নম্বরটা ফোনে ডায়ালে তুলে সেভ করে নিলাম। সাহেব, এখন আসি। লোকটা চলে গেল, আর আমি একবারে ভেবা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছি। তখনই প্রিন্সিপাল স্যার এসে আমার কাঁধে হাত রাখে আর বলে ওঠে, আকাশ, মেয়েটা গেছিল? স্যারের প্রশ্নের উত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। আকাশ, সমস্যা নেই, উত্তর দিতে হবে না। আমি যা বুঝবার তা শুরুতে বুঝে নিয়েছি, কারণ এমন কোনো বাপের বেটা নাই যে তোমার গায়ে এসে হাত দেবে। কিন্তু সে মেয়ে এসে যখন তোমার শার্ট চেপে ধরেছে, তার মানে সে তোমার আপন কেউ লাগে, আর কোনো কাতারের আপন। তা তোমার নিরাপত্তা দেখে বুঝে নিয়েছি আমি। স্যারের কথা শুনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে মতো এমন একটা অবস্থা, শরমে মাথা নুয়ে রেখেছি। আরে আকাশ, লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি এখন কলেজে বাইরে আছি, তুমি আমাকে প্রিন্সিপাল না ভাবলেও পারো। তবে হ্যাঁ, একটা কথা বলি, মেয়েটা খুব মায়াবী। যদি সম্ভব হয় অতি দ্রুত তাকে বিয়ে করে নাও, কারণ আজকালকার মেয়েরা একটু বড় হলে নিজের ভার্জিনিটি হারিয়ে বসে, না হয় নিজ ইচ্ছায় বিলিয়ে দেয়। সো যত তাড়াতাড়ি বিয়ে করবে ততই মুসিবতও কম। আর তাছাড়া আমার মতে তুমি এখন পরিপূর্ণরূপে এস্টাবলিশ, কারণ তোমার পড়ালেখার পাশাপাশি বিজনেসও আছে, আর নামটাও তো আছে মাশাল্লাহ। সো পড়ালেখা না করলেও চলে তোমার। পড়ালেখা চিন্তা করে এখন মেয়েকে হাত ছেড়ে দিও না, বোকামি হবে তোমার। তাই ভালোভাবে একটু ভেবে দেখো। আচ্ছা, আমি এখন চলে যেতে পারবো, আর তোমাকে একটা গাড়ি করে দিচ্ছি, তুমি বাসে চলে যাও। না না স্যার, তার কোনো প্রয়োজন নেই। আরে প্রয়োজন হলে তোমার না থাকলেও আমার কাছে, কারণ তুমি আমার প্রয়োজন এসেছো। সো আমি গাড়ি ঠিক করে দিচ্ছি। স্যার একটা সিএনজি ঠিক করে দিল,
তিনি সিএনজিওয়ালাকে ভাড়াও দিয়ে দিয়েছে। সিএনজি করে বাসায় চলে আসলাম। অন্যদিকে আমার ড্রাইভার গিয়ে গাড়ি নিয়ে এসছে কলেজ থেকে, কারণ কলেজ থেকে বের হয়েই তাকে মেসেজ করে বলেছি যে কলেজের সামনে থেকে আমার গাড়ি বাসায় নিয়ে যেতে। তাই সে কথা মতো গাড়ি নিয়ে বহু আগেই বাসায় চলে এসছে। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছি। একটু পর দিয়ে এসে ডেকে গেল খাবারের জন্য, তাই নিচে চলে গেলাম খাবার খেতে। না, নিজ হাতেই খাবার খাইয়ে দিয়েছে, মা নিজ হাতেই খাবার খাইয়ে দিয়েছে। এরপর খেয়ে দিয়ে উপরে চলে এসেছি, কারণ একটু রেস্ট করা দরকার। বিছানায় শুয়ে আছি, তখনই ইদির কথা মনে পড়লো যে মেয়েটাকে আজকে আমি ভরা বাজারে মানুষজনের সামনে থাপ্পড় মেরেছি। এটা মনে পড়তেই কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। না, মেয়েটাকে সরি বলা উচিত, কিন্তু কিভাবে সরি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। তখনই মনে পড়লো যে ইদির বাবার নম্বর আছে আমার কাছে। সাথে সাথেই ইদির বাবার নম্বরে ফোন দিলাম। তিনি ফোন রিসিভ করতে সালাম দিলাম তেনাকে। তিনি আমার সালামের উত্তর দিয়ে বলল, জি সাহেব বলেন। লোকটার কথা শুনে বেশ অবাক হলাম, কারণ তিনি আমার সালাম শুনে অনুমান করে নিয়েছে যে আমি কে। বাহ, বেশ তুকুর সেন্স তো লোকটার। আসলে আমি একটু ইদির সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আমি ইদিকে ফোনটা দিচ্ছি। তিনি গিয়ে ইদিকে ফোন দিয়ে বলল আমি তার সাথে কথা বলতে চাই। ইদি ফোনটা হাতে নিয়ে বলল, এই গুন্ডা, তুই কি করতে ফোন করেছিস? ইদি, আসলে আমি সরি। আসলে আমার চরম রাগ উঠেছিল তখন তোমার আচরণে, তাই রাগ সামলাতে না পেরে তোমায় এতগুলো মানুষের সামনে থাপ্পড় মেরেছি। এই গুন্ডা, রাগ তোর সরি? তুই কে রে ভাই? কে হোস তুই আমার? তুই তো আমার কিছুই না। না তুই আমার কিছু হোস না, আমার পরিবারের কেউ। তো সরি বলার ফর্মালিটি পালন করার কি আছে? আসলে ইদি, আমার অনেক খারাপ লাগছে তোমাকে থাপ্পড় মেরে। আরে ভাই, তোর খারাপ লাগা তোর কাছেই রাখ, কারণ ফর্মালিটি কোনো কাজেই নেই। কারণ ফর্মালিটির এইখানে কোনো কাজই নেই। কারণ তোর সাথে আমার কাকতালীয়ভাবে 2-3 বার দেখা হয়েছে, কিন্তু তার মানে এই না যে আবারও দেখা হবে। সো সরি বলার ফর্মালিটি পালন করার কোনো মানেই হয় না। আরে ইদনি, তুমি আমার উপর রেগে গিয়ে হয়তো এত সব কথা বলছো। সত্যি আমি সরি। আরে ভাই, আমি কেন রেগে থাকবো তোর উপরে? রেগে তো তুই ছিলি, কারণ আমি তোকে চাকু দিয়ে আঘাত করেছি, তাই তুই আমার উপর প্রতিশোধ নিয়েছিস। সো যাই করছিস ভালোই করেছিস। আর কখনো আমার সাথে দেখা হচ্ছে না, তাই সরিটা তোর কাছেই রেখে দে। আর আমিও আজকে বিষয়টা ভুলে যাব। এখন রাখলাম ফোন। ইদনি আমার মুখের উপর ফোনটা রেখে দিল। ইদনির কথাবার্তার এমন আচরণে আমার মনটা আরো বিশাল খারাপ হয়ে গেল। কি করব, কিছুই যেন মাথায় কাজ করছে না। তৎক্ষণাৎ একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ইদনিকে আমি বিয়ে করে নেব। আর সেই বিষয়ে আজকে আম্মুর সাথে কথা বলবো। সোজা নিচে চলে গেলাম আম্মুর রুমে। কি রে, হঠাৎ তুই আমার রুমে? কিছু কি বলবি? হুম। বল, কি হয়েছে? মা, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তাকে আমি বিয়ে করতে চাই। বাহ, এ তো বেশ ভালো কথা। কিন্তু সমস্যা হলো মেয়েটা আমার চাইতে কিছুটা ছোট, আর সে গ্রামের মেয়ে। আরে তা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কথা হলো সেই মেয়েটা কি তোর সাথে ভালোভাবে সংসার করতে পারবে কিনা সেটা ভাবার বিষয়। মা, আশা করি সে পারবে। তাহলে তো ভালোই। আচ্ছা, তাহলে মেয়েটার ঠিকানা দে, আমি গিয়ে মেয়েটার পরিবারের সাথে কথা বলবো। মা, মেয়ের বাবার নম্বর আমার কাছে আছে, তুমি তার সাথে কথা বলো। আর তার পরিবার বলতে তার মা নেই। সো তার বাবাকে আসতে বললে তিনি এখানে চলে আসবে। তোমার কষ্ট করে সেখানে যাওয়ার দরকার নেই, কারণ তুমি সেখানে গেলে মেয়ে রাজি নাও হতে পারে। আকাশের মা আকাশের শেষ কথাটা শুনে কিছুটা অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে তিনি নিজেই বলে, আচ্ছা ঠিক আছে, তার বাবার নাম্বারই দে। ইদনির বাবার নম্বর মাকে দিয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে আসতে দেখি বালিশের পাশে থাকা ফোনটা বাজছে। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে ফরিদ হাঁপাতে বলছে। ফরিদ আকাশের টিমেরই ছেলে। ভাই, শহরে অনেক ভয়ানক একটা গ্যাংয়ের উৎপত্তি হয়েছে, আর তারা ধরে ধরে আমাদের ছেলেপেলেগুলোকে মেরে ফেলছে। প্লিজ আপনি কিছু একটা করুন। কি বলিস তুই এসব? হ্যাঁ ভাই, তারা আজকে আমাদের 3টা ছেলেকে মেরে ফেলেছে। তুই তাদের কাউকে চিনিস বা দেখেছিস? না ভাই, তাদের বিষয়ে তেমন কিছুই জানি না, তবে এতটুকু শুনতে পেরেছি যে তাদের লিডার একটা মেয়ে, আর সেই মেয়ে মানুষকে আস্ত খেয়ে ফেলতে পারে। এক প্রকারের নরপিচাচ বলতে পারেন। কামড়েই নাকি মানুষকে মেরে ফেলে। শুধু সে একা নয়, তাদের টিমের অনেকের এই নাকি কামড়ে মানুষ মেরে ফেলার ক্ষমতা আছে।
আমাদের 3টে ছেলেকেও তারা কামড়ে মেরেছে। আমাদের ছেলেফেলের লাশ পাওয়ার পর তাদের গলার নিচে কারোর দাঁতের চিহ্ন পেয়েছি, যে চিহ্নটা একদম গলার চামড়া থেকে নিয়ে শুরু করে গলার রগ পর্যন্ত গিয়েছে। যেসব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কেউ তাদের গলার ধারালো দাঁত দিয়ে কামড়েছে। ঠিক আছে, আমি দেখছি, তোরা একটু সাবধানে থাক। এরপর ফোন রেখে দিলাম বিছানার পাশে। মাথা খারাপ হয়ে গিয়েছে পুরো এই খবর শোনার পর। তখনই ফোনটা আবারও বেজে উঠল। বালিশের পাশ থেকে ফোনটা আবার হাতে উঠাতে দেখে ইদ্দির বাবার নম্বর থেকে ফোন এসেছে। আমি তাড়াতাড়ি কিছু না ভেবে ফোনটা রিসিভ করলাম। তখনই অপর পাশ থেকে ইদ্দি বলে ওঠে। সরি। চমকে গেলাম ইদ্দির এমন অদ্ভুত আচরণে। ইদ্দি হঠাৎ সরি বলছো, কাহিনীটা কি? আসলে বাবা আমার সব কিছু বলেছে বাসায় আসার পরে, যে আপনি সেখানে গুন্ডামি করেছিলেন না, বরং যারা গুন্ডামি করেছিল আপনি তাদের সাহায্য করেছিলেন। হুম। আমি দুঃখিত, প্লিজ কিছু মনে করবেন না। না, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার হাতের কি অবস্থা এখন? ভালো হয়েছে কি হাত? হুম, ভালো হয়েছে। আচ্ছা, তাহলে এবার রাখি, ভালো থাকবেন। হুম, তুমিও। এরপর ইদ্দি ফোন কেটে দিল। বেশ খুশি লাগছে ইদ্দির এমন আচরণে। ভেতরে কেমন যেন অনুভূতি হচ্ছে ইদ্দিকে নিয়ে। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকালবেলা মা এসে ডাকতে শুরু করলো। এই আকাশ, ওঠ। ঘুম ঘুম চোখে মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? আরে উঠে বস আগে, পরে তোকে বলছি। চোখ কচলাতে কচলাতে শোয়া থেকে উঠে বসলাম। বলো। আমি মেয়েটার বাবার সাথে কথা বলেছি, তিনি রাজি তোর সাথে তিনার মেয়ের বিয়ে দিতে। কিন্তু তিনি বলছে আগামীকাল একবার গিয়ে তার সাথে এবং তার মেয়ের সাথে কথা বলতে। ঠিক আছে মা, আমি যাবো। দেখতে দেখতে দিনটা কেটে গেল। পরের দিন সকালে কলেজে না গিয়ে ইদ্দির গ্রামে যাওয়ার জন্য রওনা হলাম। গার্ডকে সাথে নিয়ে ইদ্দির গ্রামে এসেছি। ইদ্দির বাসায় যাওয়ার মাঝপথে তার বাবার সাথে দেখা হলো। সাহেব, আপনি এসেছেন? হুম। সাহেব, আপনাকে কিছু বলার আছে। জি বলুন। সাহেব, ইদনিকে বিয়ের ব্যাপারে এখনো তেমন কিছুই বলিনি। সে শুধু জানে তাকে আজকে কেউ দেখতে আসবে। সো আপনি গিয়ে তার সাথে কথা বলুন। অবশ্য আশা করি সে রাজি হবে না, কিন্তু আমি বলে আবার আমার কথা সে ফেলতেও পারবে না, কারণ সে আমার অনেক বেশি ভালোবাসে। তার যত কষ্টই হোক না কেন, সে তা মুখ বুঝে সহ্য করে আমার কথা মেনে নেবে। ঠিক আছে, আমি গিয়ে তার সাথে কথা বলছি। ইদ্দির বাসায় চলে গেলাম ইদ্দির সাথে কথা বলার জন্য। সে আমাকে তার বাসায় দেখে অবাক দৃষ্টিতে বলতে লাগলো, এই আপনি এখানে কি করছেন? তোমার সাথে কথা বলতে এসেছি। মানে কি? আগে আমায় বসতে দাও। ভেতরে আসুন। ইদ্দির বাসার ভিতরে গিয়ে বসলাম। এবার বলুন। কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা বলে দিলাম, ইদনি, আমি তোমায় বিয়ে করতে চাই। আগের বার তো হাত কেটেছি, এবার তোর গলা নামিয়ে দিব একদম। ইদনি, যা করার করো, আমি তোমায় বিয়ে করব, এটাই খালি জানি আমি। দেখ, আমার কিন্তু অতিরিক্ত রাগ উঠে যাচ্ছে। তুই কিন্তু অনেক বেড়েছিস, তোর দশা খারাপ করে ছেড়ে দিব কিন্তু, বলে দিলাম। ইদনি, বললাম তো যে তোমার যা করার করো, কিন্তু আমি তোমায় বিয়ে করে নিজের বউ বানাবোই। এই হারামি, আর একবার এই বিয়ের নাম মুখে আনবি না, তোর কি হাল করবো তুই চিন্তাও করতে পারবি না। তোর মতো গুন্ডাকে বিয়ে করার কোনো ইচ্ছেই নেই আমার। আর তাছাড়া বাবা মাকে এখন বিয়েও দিবে না। ইদনি, তোমার বাবার সাথে কথা বলে এখানে এসেছি। বাবা বলেছে মানে? বুঝলাম না। তোমার বাবা তোমার আর আমার বিয়েতে রাজি। তেনার সাথে কথা বলে তোমার কাছে এসেছি আমি। দেখ, আমার বাবা যদি তোর সাথে বিয়ে দেওয়ার সম্মতি দিয়েও থাকে, তাহলে আমি চুপচাপ বিয়ে করে নিব। কিন্তু হ্যাঁ, তোর সাথে এই জন্মে কোনোদিনও সংসার করব না আমি, কারণ তুই হলি অনেক বড় গুন্ডা। আর তাছাড়া বয়সে তো আমার চাইতে অনেক সিনিয়র। সো সংসার করার স্বপ্ন তুই ভুলে যেতে হবে। আর তাছাড়া আমি নিজেই তোর সাথে কোনোদিন সংসার করব না। হ্যাঁ, বিয়ে করলে অবশ্য তোর বাড়িতে থাকতে হবে আমার, কিন্তু তুই কোনোদিন আমার মন আর শরীর পাবি না। তোর মতো তুই থাকবি, আর আমি আমার মতো থাকবো। আর যদি কখনো তুই আমার সাথে জোর করিস, কিছু করার চেষ্টা করিস, তাহলে সেদিন তোকে আমি মেরে ফেলবো, না হয় নিজে শেষ হব।
মোট কথা তোকে আমি জীবনেও কোনোদিন মেনে নিব না, কারণ তোর জন্য আমার মনে কোনো জায়গা নেই, আছে শুধু ঘৃণা। কিন্তু সেটা প্রকাশ করার ভাষা পাচ্ছি না বাবার সম্মতি দেখে। আর হ্যাঁ, আরেকটা কথা, তুই আমাকে বিয়ে করাটা তোর জন্য অনেক বড় কাল হয়ে দাঁড়াবে, এটাই খালি মাথায় ঢুকিয়ে রাখিস। ইদনির কথা আকাশ এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়, কারণ সে আগে থেকেই জানতো ইদনি এমন কিছু করবে বা বলবে। অবশ্য তার ধারণা এর চেয়েতেও আরো নেগেটিভ ছিল ইদনিকে নিয়ে, যে ইদনি তাকে হয়তো আবারও চাকু দিয়ে আঘাত করবে, কিন্তু না, সে সেটা করেনি। যাক বাবা, বাঁচলাম মেয়েটার হাত থেকে। ইদনি, তুমি টেনশন করো না, আমি তোমাকে আমার ভালোবাসাতে ঠিক পাল্টে দেব। আকাশ কথাগুলো মনে মনে পড়ে, তখনই ইদনি তাকে আবারও বলে ওঠে, শোন, তুই হয়তো এখন মনে মনে ভাবছিস যে বিয়ের পর আমাকে তোর মায়া আটকে পরিবর্তন করবি, তাহলে সেটা কিন্তু তোর একদম ভুল ধারণা হবে। কারণ এই ইদনি কখনো পাল্টানোর মতো মানুষ না। সে যেটা একবার মুখ দিয়ে বলে সেটা সে করেই ছাড়ে। আর তোর ক্ষেত্রে তো আরো ভয়ঙ্কর হয়ে যাব আমি, কারণ তুই আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে মেরেছিস। আমার অনিচ্ছা সত্ত্বেও তুই আমার বাবাকে পটিয়ে বিয়ে করছিস। তোর জন্য সত্যি অনেক ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ইদনির কথা শুনে তাজ্জব হয়ে গেলাম, কারণ সে আমার মনের কথাটা জেনে গেছে। না, এখন এখান থেকে যাওয়া উচিত। তাই বসা থেকে উঠে দাঁড়ালাম। ইদনি বিয়ের জন্য তৈরি হতবি, আর আমার যা হওয়ার হবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার। ইদনি আকাশের শেষ কথাটা শুনে আরো রেগে যায়। সে অগ্নি দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। ইদনি, আমি চললাম এখন। যা, দূর হ আমার চোখের সামনে থেকে, না হয় বিয়ের আগেই তোর মরণ আমার হাতেই হয়ে যাবে। আকাশ ইদনি বাসা থেকে বেরিয়েছে সোজা হাঁটা ধরে। মাঝপথে সে জায়গাটাতে আকাশের সাথে আবারও ইদনির বাবার দেখা হয়। সাহেব, কি বলেছে ইদনি? আমার কথা শুনে তার ভিতরে আমার রক্ত খাওয়ার পিপাসা জেগেছিল, কিন্তু আপনার কথা শুনে সে চুপ হয়ে যায়। কিন্তু তারপরও অনেক কিছু বলেছে আমাকে। তবে সেসব আপনাকে না বলাই ভালো। আপনি খালি বিয়ের ব্যবস্থা করুন। যত জলদি তাকে বিয়ে করব ততই ভালো আমার জন্য। ঠিক আছে, আমি আপনার মায়ের সাথে কথা বলে আসছি, শুক্রবার বিয়ের ডেট ফাইনাল করব। ঠিক আছে। ইদি বাবার সাথে কথা শেষ করে চলে আসলাম। গাড়িতে বডিগার্ড অপেক্ষা করছে বসে বসে। তার সাথে আবারও বাসায় চলে আসলাম। বাসায় এসে মাকে জানালাম মেয়ের বাবার সাথে আর মেয়ের সাথে কথা হয়েছে আমার, কিন্তু কি কথা হয়েছে সেটা বলিনি আর। কারণ ইদনির সম্পর্কে মাকে বললে তিনি এই জন্মে আর ইদনির সাথে বিয়ে দেবে না আমার। ইদনির আচরণ সম্পর্কে লুকিয়ে রেখে তার কিছুটা প্রশংসা করলাম। মা তো বেশ খুশি। এরপর নিজের রুমে চলে আসলাম। সময়ের মতোই কাটছে। রাতের বেলায় ফরিদ আবারও ফোন দিল। ভাই, কোনো খবর পেয়েছেন কি সেই গ্যাংস্টারের সম্পর্কে? না, আমি এখন এসব মাথা ঘামাইনি, আর আগামী 1 সপ্তাহ ঘামাবো না। তোরা সাবধানতার সাথে থাক। 1 সপ্তাহ পর আমি এসবে মাথা ঘামাবো। ঠিক আছে ভাই। এরপর ফোনটা রেখে দিলাম। আর 1 সপ্তাহ মাথা না ঘামানোর কারণ তো সকলেই জানেন, যে আমি ইদনিকে বিয়ে করতে চলেছি। তাই সেই মোতাবেক নিজেকে শান্তশিষ্টভাবে গুছিয়ে রাখলাম। সময় তার আপন মতো চলছে, আপন মনেই চলছে। দেখতে দেখতে বিয়ের দিনও চলে এসছে। বিয়ের সমস্ত ফর্মালিটি শেষ করে ইদনিকে আপন করে নিয়েছি। বাসর ঘরে বসে আছে ইদনি, আর আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইদনির সম্পর্কে ভাবছি। তখনই মা এসে বলল, এত ভাবা ভাবির কিছু নেই, পছন্দ করে বিয়ে করছিস তো এত ভাবার কি আছে? যা ভেতরে যা। আকাশ, তুই ছেলে, আর ছেলেদের এত ভাবাভাবির কাজ নেই, সব ভেতরে যা। মায়ের কথা মতো বাসর ঘরে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। আমার উপস্থিতি টের পেয়ে ইদনি খাট থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। ইদনির আচরণে বেশ অবাক হলাম, কিন্তু সেটা ইদনিকে বুঝতে দিলাম না। আমি আপন মনেই ইদনিকে পা ছুঁতে না দিয়ে 2 হাত তার বাহুতে রেখে তাকে ওঠানোর ট্রাই করলাম। তখনই সে শাড়ির ভেতর থেকে চাকু বের করে আমার হাতে ঘা মেরে দিল, আর সাথে সাথে হাতের মাংস কেটে গিয়ে সেখান থেকে চিরচির করে রক্ত বের হতে আরম্ভ করলো। অবাক দৃষ্টিতে ইদনির দিকে তাকিয়ে আছি। তার আচরণে পুরোপুরি বোবা হয়ে গিয়েছি আমি। তাকে বলার মতো সমস্ত ভাষাই যেন হারিয়ে ফেলেছি আমি। সে আমার চোখের দিকে এক পলক তাকিয়ে ওয়ার্ড্রোবের সামনে চলে গেল। পরে গলা আর কান থেকে স্বর্ণের গহনাগুলো খুলতে আরম্ভ করলো। আমার হাত থেকে এখনো ধীর গতিতে
ধীর গতিতে স্রোতের মতো রক্ত পড়ছে। আমি পাঞ্জাবির এক সাইড উঠিয়ে হাতের মধ্যে চেপে ধরলাম, পরে নিজের খাটে চলে গেলাম। ইদনি গহনাগাটি খুলে খাটে এসে বসলো। আমার দিকে যেন তার কোনো খেয়ালই নেই। রক্তের স্রোত যে আমার হাত আর পাঞ্জাবি পুরো লাল বর্ণ ধারণ করেছে, তাতে যেন তার কিছুই যায় আসে না। তখনই সে আমায় বলল, কি রে, খুব কষ্ট হচ্ছে নাকি রে তোর? ইদনির কথার প্রত্যুত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না, তাই চুপচাপ করে বসে থাকলাম। জানি আমি যে তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস কি জানিস, তুই সত্যিকারই এই কষ্টটা ডিজার্ভ করিস, কারণ তুই আমাকে আমার মনের বিরুদ্ধে বিয়ে করেছিস। সো কষ্টটা তোর জন্য প্রাপ্য। অবশ্য প্রত্যেক মানুষের জন্য এই বাসরঘর নামক জিনিসটা অনেক মধুর হয়, কিন্তু তোর জন্য সেটা নরক, কারণ তোর মতন গুন্ডা এর থেকে আর ভালো কিছু আশা করে না। ইদনির কথা শুনে মনের ভেতরে বিশাল একটা আঘাত লাগলো। চুপচাপ সেভাবে হাত চেপে ধরে অন্য পাশে ফিরে শুয়ে পড়লাম। তখনই ইদনি আবারও ডাক দিল, এই ছেলে, শোয়া থেকে ওঠ। কেন, আঘাত করে মন ভরেনি নাকি আরো আছে বাকি আঘাত করা? দেখ, বেশি কথা বলবি না, এমনি তোর উপর রাগ উঠে আছে। সো শোয়া থেকে ওঠ। ইদনির কথা মতো শোয়া থেকে উঠে বসলাম। দেখি তোর হাতটা এদিকে দে। চিন্তায় পড়ে গেলাম ইদনির কথা শুনে, কারণ কখন আবার কি করে বসে কে জানে। আপনারা সবাই হয়তো ভাবছেন আমি কেন ইদনির সাথে কঠোর হচ্ছি না। আসলে আমি কঠোর হতে চাচ্ছি না, আর সেই না চাওয়ার কারণটা হচ্ছে আমি তাকে নিজের নিয়মের বাইরে গিয়ে বিয়ে করেছি। সো যেহেতু আমি নিয়ম মানিনি, সেক্ষেত্রে অনেক কিছুই আমার প্রাপ্য। আর তাছাড়া আমার ধৈর্য ক্ষমতা অনেক বেশি। আমি সহজে কারোর উপর রাগি না, আর রাগলে সে আর জমিনের উপর পা রেখে চলার মতো অবস্থায় থাকে না। কিরে, হাত এগিয়ে দিতে বলছি না? ইদনির দিকে হাত এগিয়ে দিলাম। তখনই সে বালিশের নিচ থেকে একটা পলিথিনের পুটলি বের করলো, পরে সে টান দিয়ে সেটা ছিঁড়ে ফেললো। সে সেটা ছিঁড়তে দেখতে পেলাম সেটার মধ্যে ব্যান্ডেজ, মলম আরও কি জানি রয়েছে। এসব দেখে বুঝতে বাকি নিয়েছে সে পুরোপুরি প্রিপারেশন নিয়ে এসছে, প্রিপারেশন নিয়ে আজকে আমায় আঘাত করার জন্য। পরে সে আমার হাত ওয়াশ করিয়ে ক্ষতটাতে মলম লাগিয়ে দিল, পরে সেটার উপর ব্যান্ডেজ লাগিয়ে দিল। মেয়েটার দিকে একধানে তাকিয়ে আছি, কারণ তার মতিগতি এখনো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম ভাঙতেই রোমান্টিক একটা সিন দেখতে পেলাম, যে ইদনি আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিন্তু যখনই আমার নজর তার চেহারার দিকে পড়লো, তখনই বড়সড় একটা শক খেলাম। তার চেহারার দিকে তাকিয়ে দেখতে পেলাম তার দুই চোখের কোণায় পানি জমে আছে। বেশ অদ্ভুত লাগলো ব্যাপারটা, কারণ তার চোখের পানিগুলো আমায় স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে সে কান্না করেছে। কিন্তু কেন সে কান্না করলো? সে তো গত রাতে বেশ কর্কশ ভাষায় আমার সাথে কথা বলেছে, আর তাছাড়া আমার উপরে তো রিভেঞ্জও উঠিয়েছে। তাহলে কান্না করলো কেন? তার তো খুশি হওয়ার কথা। এসব নিয়েই ভাবছিলাম। তখনই ইদনির চোখের কোণে জমে থাকা এক ফোঁটা পানি তার চোখের কোণ ছাড়িয়ে মুখে গড়িয়ে পড়লো। জিনিসটা দেখে ভেতরটা কেমন সেটা কেঁপে উঠলো। নিজের অজান্তেই ঠোঁটটা তার চোখের সামনে নিয়ে গেলাম। তারপর তার অশ্রু ভরা চোখে আলতো করে একটা চুমু দিলাম। সে ঘুমের মাঝেই কেঁপে উঠলো আমার স্পর্শ পেয়ে। পরপর দু চোখেই চুমু এঁকে দিলাম। দ্বিতীয় চোখে চুমু দেওয়ার পর সে ঘুম পাতালেই আমায় এরা শক্ত করে জড়িয়ে ধরলো। ব্যাপারটা বেশ উপভোগ করলাম। আমিও চুপচাপ শুয়ে আছি তার সাথে। তখনই রুমের বাইরে থেকে মা এসে ডাকাডাকি শুরু করলো, এই আকাশ, ওঠ, বৌমাকে নিয়ে নিচে আয়। আর বিছানায় শুয়ে থাকা হলো না। ইদনি থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা ছেড়ে উঠে পড়লাম, আর ইদনিকেও ডেকে দিলাম। সে ঘুম থেকে উঠেই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি তার চোখের থেকে নজর সরিয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরোতে ইদনি দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি আমার মতো রেডি হয়ে বসে আছি। ইদনিও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। পরে তাকে বললাম রেডি হয়ে নিতে। সে আমার কথার প্রত্যুত্তরে কিছু না বলে চুপচাপ রেডি হয়ে নিল। তারপরে এসে আমার সামনে দাঁড়ালো, ইদনি চলো এবার নিচে যাওয়া যাক। তখনই সে হুট করে আমার কলারটা চেপে ধরে বলতে লাগলো, মানুষজনের ফর্মালিটির গুষ্টি মারি, তুই তাড়াতাড়ি আগে হসপিটালে যাবি হাত দেখাতে। তোর হাতের কোনো কিছু না হয় আমি চাই। ইদনির এই অদ্ভুত আচরণের ভিতরে খুশির জোয়ার বইছে, কারণ সে আমায় আঘাত করে নিজেই কষ্ট পাচ্ছে। কিন্তু আমার খুশির প্রভাবটা বাইরে প্রকাশ করলাম না। তখনই সে আবারও বলে উঠল, কি রে, কথা কানে যায় না তোর? আমাকে নিয়ে এত চিন্তা করার কি আছে? তুমি নিজেই তোমার ছুরিতে আঘাত করেছো, আবার এখন নিজেই ছটফট করছো আর কষ্ট পাচ্ছ আমার জন্য। এই বেটা, তোকে কে বলেছে যে আমি তোর জন্য কষ্ট পাচ্ছি? কেউ বলতে হবে নাকি? তোমার আচরণে তো সব বোঝা যাচ্ছে। একদম ভুল ভাবছিস তুই।
কারণ আমি কোনো কষ্ট পাচ্ছি না, তবে হ্যাঁ ছটফট করছি। আর তার কারণ হলো তোর হাত ঠিক না হলে আবার ছুরি দিয়ে আঘাত করতে পারবো না আমি, তাই আমি ছটফট করছি। সো তুই তাড়াতাড়ি ঠিক হ। ঈদের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। মনে মনে ভাবছি এই কাকে বিয়ে করে আনলাম আমি, যার কাছে কিনা কোনো কদরই নেই আমার, যে কিনা সবসময় আমায় আঘাত করার চিন্তায় ফিকির নিয়ে থাকে। এই তুই কি এত ভাবছিস? না কিছু না, চলো নিচে যাব। চল। ঈদনিকে নিয়ে চলে এলাম। বাড়িতে অনেক লোকজন এসছে নতুন বউ দেখতে। সবাই অনেক খুশি ঈদনির উপর, কারণ তাদের মনের মতো মেয়ে পেয়েছে তারা। সবাই ঈদনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি এক জায়গায় বসে কল্পনা জগতে পাড়ি জমিয়েছি যে আমি আকাশ বাইরের মানুষের জন্য জবের চাইতেও কম না। মানুষ আমার আসল পরিচয় জানলেই কপালে হাত তুলে সালাম দেয়। সেই আকাশকে কিনা এই মেয়ে যখন তখন চাকু দিয়ে আঘাত করছে, সেই আকাশের সাথে কিনা এই মেয়ে কর্কশ ভাষায় কথাবার্তা বলছে। ভাবতেও অবাক লাগে নিজের কাছে যে কি থেকে কি হয়ে যাচ্ছে আমি। তবে হ্যাঁ, অন্যদিকে ঠিক আছি আমি, কারণ রাজত্ব সবার সাথে করা গেল ঘরের মানুষের সাথে তা করা যায় না, তাও যদি হয় আবার ভালোবাসার মানুষ। আমি মেয়েটার সাথে কখনো নিজের জোর খাটাবো না, তাকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার চেষ্টা করব। তখনই দিয়া এসে চিমটি দিল। কি রে ভাইয়া, কি এত ভাবছিস? আরে এমনি কিছু না। তা তো দেখতেই পাচ্ছি, অবশ্যই তুই ভাবির কথা ভাবছিস। আরে না। তুই না বললেই কি, আমি বিশ্বাস করব না। শোন, আমিও কিন্তু তোর বোন, মনে রাখিস। তোর রক কিন্তু আমি চিনি। অনেক পেকে গেছিস তুই। বয়স হয়েছে তো, পাকবো না। আচ্ছা বাদ দে এখন এসব কথা, চল নাস্তা করবি। দিয়ার সাথে নাস্তা করতে চলে গেলাম। অনেক মানুষ একই টেবিলে নাস্তা করতে বসছে। আমি আমার বা হাতটা লুকিয়ে রেখেছি, কারণ গতকাল রাতে ঈদনি অঘটন ঘটিয়েছে। নাস্তার পালা শেষ করে চিন্তা করলাম হসপিটাল যাব। তখনই মা আমার তিনহার রুমে দেখা করতে বললো, তাই মায়ের রুমে চলে গেলাম। মা আগে থেকে আমার জন্য অপেক্ষা করছে। মা বলো, কেন রেখেছো? আকাশ, তোকে একটা জিনিস করতে হবে। কি করতে হবে মা? ঈদনিকে স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে। কারণ দেখ বাবা, আমাদের পরিবারের সবাই কিন্তু মোটামুটি শিক্ষিত, কিন্তু ঈদনি আমাদের পরিবারের থেকে অনেকটাই পিছনে। এই কদিনে মানুষজন আমায় বেশ কয়েকবার ঈদনির বিষয়ে জিজ্ঞাসা করেছে। আমি তাদেরকে জবাব দিয়েছি যে সে স্কুলের 10-এ পরীক্ষা দিবে এবার। ঠিক আছে মা, আমি তাকে নিয়ে গিয়ে দিয়ের স্কুলে ভর্তি করিয়ে দেবো। তাড়াতাড়ি করিস, কারণ পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই। মায়ের রুম থেকে কথা বলে শেষ করে হসপিটালে চলে আসলাম। হাতে আবারও 2 সেলাই পড়েছে। হসপিটাল থেকে ফিরে বাসায় চলে আসলাম। পরের দিন সকালবেলায় ঈদনিকে বললাম রেডি হতে, কিন্তু সে আমার কথার গুরুত্ব না দিয়ে চুপচাপ বিছানায় বসে আছে। কি হলো ঈদনি, আমার কথা শুনতে পাওনি তুমি? তোমায় আমি রেডি হতে বলেছি। কেন? আমার রেডি হওয়া দিয়ে তোর কি কাজ? তোমায় নিয়ে গিয়ে দিয়ার স্কুলে অ্যাডমিশন করাবো। সো তাড়াতাড়ি রেডি হও। চলেন, আমি রেডি। সো তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা ঈদনি, তোমার এই অদ্ভুত আচরণের মানেটা কি আমি বুঝলাম না। আমার কোনো আদেশ পালন করা তো দূরের কথা, তুমি তো আমার কথার এই ঠিকঠাক উত্তর দাও না। তুমি কথারই কোনো ঠিকঠাক উত্তর দাও না, কিন্তু এখন কি আমার হলো যে লাফিয়ে রেডি হয়ে গেলে? কারণ আমার স্বপ্ন আমি অনেক লেখাপড়া করব, কিন্তু কপাল খারাপ দেখে তার হয়ে ওঠেনি। কিন্তু এখন সে অপরচুনিটি এসেছে, তাই আর কি জলদি রেডি হয়ে আসলাম। তার মানে তোমারও পড়ালেখা করার ইচ্ছে আছে? ঠিক আছে চলো। এরপর ঈদনিকে নিয়ে গিয়ে দিয়ার স্কুলের 10ম শ্রেণীতে ভর্তি করিয়ে দিলাম। মেয়েটার চোখে মুখে খুশির জোয়ার বইছে, কিন্তু সমস্ত প্যারা আমার সহ্য করতে হয়েছে। কারণ 9ম শ্রেণী বাদ দিয়ে 10ম শ্রেণীতে কেউ কাউকে হুট করে ভর্তি করাবে না। কিন্তু প্রিন্সিপাল আমাকে খুব ভালো করেই চেনে। অনেক ভালো সম্পর্ক রয়েছে আমার পরিবারের সাথে, আর সেই সম্পর্কটা বাবার মাধ্যমেও রয়েছে। তাই তিনি প্রথমে আপত্তি করলো, পরে আর করেনি। ঈদনিকে অ্যাডমিশন করিয়ে এনে বাসায় নামিয়ে দিলাম। পরে আবারও গাড়ি নিয়ে অফিসের জন্য রওনা হলাম, কারণ অফিসে আজ বহুদিন ধরে যাওয়া হচ্ছে না। আজ একটু গিয়ে অফিসের হাবভাব দেখে আসি। অফিসে আসতে দেখি বিশাল এক সমস্যা হয়ে আছে অফিসে, কারণ কিছুদিন ধরে নাকি ম্যানেজার অফিসে আসছে না, তাই সবার কাজে 12টা বেজে আছে। তাই বাসায় ফোন দিয়ে অফিসে আসি সেই খবর জানিয়ে দিলাম। এরপর নিজেই সবার সমস্যার সমাধান করে দিলাম।
বিকাল হয়ে গিয়েছে, সব কিছু গুছিয়ে দিতে দিতে অফিস ছুটির সময় চলে এসেছে। সবাই যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আমিও গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার পিছন পিছনে একটা গাড়ি আসছে। সে বেশ কিছুক্ষণ ধরে আমার পিছু নিয়েছে। আমি গাড়ি এক সাইডে করে রাস্তার পাশে দাঁড়ালাম। আমার দাঁড়িয়ে পড়া দেখে সেই গাড়িটা ইউটার্ন নিয়ে উল্টো রাস্তা ধরে চলে গেল। এরপর আমি আবারও গাড়ি স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তখনই আমার পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। গাড়ির গতি কমিয়ে দিয়ে পকেট থেকে ফোনটা বের করলাম। রকি ভাই ফোন দিয়েছে। হ্যাঁ রকি ভাই, কি খবর? এই যে উঠুন, আমার স্কুলে সময় হয়ে এসেছে, আমার তাড়াতাড়ি স্কুলে দিয়ে আসুন। আকাশ ঘুম থেকে উঠে ইদির কথা শুনে চমকে যায়, কারণ ইন্দিয়াস তাকে নিজেই বলছে স্কুলে দিয়ে আসতে। সে অবাক হলেও ইদিকে কিছুই বলে না। ইদির কথা মতো চুপচাপ রেডি হয়ে দিয়া আর ইদিকে স্কুলে দিয়ে আসে। আর সাথে সেই 4 জন গার্ডকেও অন্য গাড়ি নিয়ে স্কুলে আসতে বলে। সে এখন কোনোভাবেই রিস্ক নিতে চায় না, কারণ তার প্রতিপক্ষ এখন যে কোনো সময় তাদের উপরে হামলা করতে পারে। তাই গার্ডকে স্কুলে কড়া পাহাড়ে থাকতে বলে। এরপর সে সেখান থেকে সোজা তার ছেলেমেয়ের কাছে চলে যায়। এরপর সবাইকেই তৈরি হতে বলে লড়াই করার জন্য। আকাশ সবাইকে জানিয়ে দেয় আগামীকাল তারা সবাই আলভার উপরে হামলা করবে, আর আজকের মধ্যে তাদের লোকেশন খুঁজে বের করতে হবে। আকাশের কথা শুনে ফরিদ তাকে বলে, ভাই তাদের লোকেশন কি করে বের করব? তাদের তো কোনো ইনফরমেশনই আমাদের কাছে নেই। ফরিদ, তাদের ইনফরমেশন আমার কাছে আছে। আমি তোদের সবার ফোনে কিছু ছবি পাঠাচ্ছি, তোরা সেই ছবিগুলো দেখে চিনতে পারিস কিনা দেখ যে তারা এখন কোথায় অবস্থান করছে। আকাশ সবাইকে ছবিগুলো পাঠায়। সবাই ছবিগুলোকে ভালো করে দেখতে থাকে। তখনই তাদের থেকে একজন বলে ওঠে, ভাই আমি এই লোকেশনটা চিনি। এই লোকেশনটা হচ্ছে চৌধুরীনগর। চৌধুরীনগরে 18 তলা একটা বিল্ডিংয়ের কাজ চলছিল, কিন্তু সেটা এখন বন্ধ কোনো না কোনো কারণে। এই পিকগুলো সেই বিল্ডিং হতেই তোলা হয়েছে, কারণ ছবির ব্যাকগ্রাউন্ডে একটা টাওয়ার দেখা যাচ্ছে, যেটার পাশে হচ্ছে আমার এক বন্ধুর বাড়ি। এই তো এবার খেলা জমবে। আগামীকাল এই লোকেশনে গিয়েই হামলা করব সকলে মিলে। আকাশ তারপর সবার সাথে মিলে পরিকল্পনা করেছে কে কিভাবে হামলা করবে আর কে কোন পজিশনে থাকবে। অন্যদিকে ইদি স্কুলে এসে প্রতিদিনের ন্যায় টিফিন ব্রেকে সেই ছেলেটার সাথে কথা বলে। গার্ড আজকেও ইদি আর সেই ছেলেটাকে ফলো করে। এদিকে আকাশ তার সমস্ত প্ল্যান সবাইকে বুঝিয়ে দিয়েছে। সে সমস্ত কিছু শেষ করে বেশ রাত করে বাড়ি ফিরে। ইদি দিয়ার রুমে বসে বসে তার সাথে গল্প করছিল। তখনই গার্ড আকাশকে দেখতে পেয়ে তাকে বলে, ভাই আপনার সাথে কিছু কথা আছে, আপনি একটু সাইডে আসুন। আকাশ গার্ডের কথা মতো বাড়ির পাশের একটা খালি জায়গায় যায়। আর এই গার্ডটাই সে যে কিনা ইদির পরকীয় সম্পর্কে জানে। বলো। ভাই জানি না আপনি কি মনে করবেন, হয়তোবা আমার উপরে চরম রেগে যেতে পারেন, কিন্তু তাও আমার আপনাকে আজ কথাগুলো বলতে হবে, না হয়তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে কি কথা বলবে, বলো তো। ভাই ভাবি স্কুলের একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। কি? ভাই সত্যি। আজ কয়দিন যাবৎ তাদের এই সমস্ত কিছু আমি নোটিশ করছি। আপনি হয়তো আমার কথা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমার কথাগুলো সত্যি। তাহলে তুমি এসব আমায় আগে জানাওনি কেন? ভাই আমি শুরুতে ভেবেছি ভাবি শুধরে যাবে, আর তাছাড়া ভাবির বিষয়ে আপনার সাথে এসে কথা বলার মতো সাহস করতে পারছিলাম না আমি, কিন্তু আজ আর না বলে পারলাম না, তাই সাহস করে এসে বলেছি। এত সব চলছে আমার পেছনে পেছনে, তাই তো বলি ইদির এতটা পরিবর্তন কেন? তবে আমার কেন জানি এখন তোমার কথা বিশ্বাস হচ্ছে না। ভাই আমি জানতাম আপনার বিশ্বাস হবে না, তাই আমি অনেক কয়টা ছবি তুলে রেখেছি তাদের। এই যে দেখেন ছবি। গার্ড নিজের ফোনে তোলা ছবিগুলো আকাশকে দেখায়। আকাশ ছবিগুলো দেখে কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলে। তাও সে গার্ডকে বলে, আচ্ছা আমি দেখছি, তুমি তোমার কাজে যাও। গার্ড কাজে চলে যায়। গার্ড যেতেই আকাশ ধূপ করে মাটির উপর বসে কান্না করে দেয়। তার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে ইদির সম্পর্কে এসব জেলে। ইদি তুমি কেন করলে আমার আমার সাথে? কেন? আমি তো তোমায় অনেক ভালোবাসি ইদি। হ্যাঁ, তোমার মতের বিরুদ্ধে তোমায় বিয়ে করেছি আমি, কিন্তু কখনো তো তোমার উপরে জুলুম বা অত্যাচার করিনি আমি। কখনো তো তোমার শরীরের উপরেও নিজের খায়ের সাথে অধিকার খাটাইনি, অধিকার ফালাইনি। তাও কেন তুমি আমার সাথে এমন করলে? কেন কেন ইদি? কিসের কমতি রেখেছি তোমায় আমি? কিসের কমতি?
বলো। আমার জানার মধ্যে কোনো কিছুরই তো কমতি রাখিনি, তাও তুমি আমায় এভাবে ঠকালে। বলো বলো, কেন ঠকালে তুমি আমায় এভাবে? কেন ঠকালে? কেন কেন? আকাশ এসব বলতে বলতে কান্নায় মশগুল হয়ে পড়ে। আকাশ অনেকটা ভেঙে পড়ে ইন্দির এমন আচরণে। আগামীকাল তার এত বড় একটা লড়াই, আর আজকে ইন্দি তার ভেতরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। যেখানে ইন্দি তার পাশে থাকার কথা ছিল, সেখানে ইন্দি তাকে ভেতর থেকে মেরে ফেলেছে। সে ঘন্টাখানিক মাটিতে বসে কান্না করে, তারপর কোনোভাবে নিজেকে সামলে নেয়। তার মনে মনে ঠিক করে নেয় ইন্দিকে সে সেই ছেলের হাতে তুলে দেবে। ইন্দি, ইন্দি, তোমায় আমি সেই ছেলের হাতে তুলে দেবো। আমি চাই না তুমি আমার সাথে থেকে কষ্ট পাও। আমি জানি তুমি তুমি আমায় অনেক বেশি ঘৃণা করো, কিন্তু ঘৃণার পরিমাণটা যে আমার চিন্তা ভাবনার চাইতেও 1000 গুণ বেশি, তা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। তাই তোমায় আর আমার কাছে না রেখে দূরে ঠেলে দেবো। যাও যাও, তুমি উড়ে বেড়াও তোমার খোলা আকাশে। তোমায় আর বন্দি খাঁচায় রেখে কেউ ভালোবাসবে না। তোমায় আর বন্দি খাঁচায় আটকে রেখে কেউ ভালোবাসার দাবি করবে না। মুক্ত করে দেবো আমি তোমায়, মুক্ত করে দেবো। আজ রাতে আমি রকি ভাইকে জানিয়ে দেবো তোমার কথা। আমি যদি আগামীকাল লড়াই করতে গিয়ে নিজের প্রাণ হারাই, তাহলে তিনি যেন তোমায় সেই ছেলের সাথে মিলিয়ে দেয়। আকাশ চোখ মুখ মুছে নিয়ে সোজা বাসায় প্রবেশ করে, এরপর নিজের রুমে প্রবেশ করে। আকাশ বাসায় এসে দেখতে পেয়ে ইন্দি দিয়ার রুম থেকে নিজের রুমে চলে আসে, কিন্তু সে আকাশের সাথে কোনো কথা বলে না, চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। এদিকে আকাশও তাকে কিচ্ছু বলে না। সে পকেট থেকে ফোন বের করে বালিশের পাশে রাখে, আর কোমর থেকে মেশিনটা বের করে তার মাথার কাছেই তোষকের নিচে রাখে, যেটা সে প্রতিদিনই করে। পরে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ফিরে আসে, আর এসে সেও চুপচাপ শুয়ে পড়ে কোনো কথাবার্তা ছাড়াই। তারপর বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে ইন্দির কথা লিখে রকিকে একটা টেক্সট পাঠায়। এরপর ফোনটা আবারও বালিশের পাশে রেখে চুপচাপ চোখ বুজে শুয়ে থাকে, কিন্তু তার চোখে ঘুম নেই। আর সারাটা রাত হয়তো তার ঘুম হবেও না। অন্যদিকে ইন্দি ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। ভোরবেলায় এসে আকাশের চোখ লাগিয়ে আসে, কিন্তু তার চোখের পাতা বেশিক্ষণ সে একত্র করতে পারে না। নানান চিন্তা তার ঘুমটা ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে ইন্দি বিছানায় নেই, কিন্তু সে তার মাথার সামনে দাঁড়িয়ে আছে। আকাশ ঘুম থেকে জেগেছে দেখতে পেয়েই ইন্দি রুম ছেড়ে নিচে চলে যায়। আকাশ বেশ অবাক হয় ইন্দির আচরণে, কিন্তু সে কোনো ধরনের রিয়েক্ট না করে ওয়াশরুমে চলে যায়। পরে ফ্রেশ হয়ে এসে আপন মনে তোষকের নিচ থেকে মেশিনটা কোমরে গুঁজে নিয়ে লড়াই করার জন্য প্রিপারেশন নেয়। এরপর নিচে চলে আসে। নিচে এসে দেখে ইন্দি আর দিয়া বসে বসে গল্প করছে। কেড়ে দিয়া, স্কুলে যাবি না? না ভাইয়া, আজকে স্কুলে যাব না। কিন্তু কেন? ভাবি নাকি আজ কেন জানি স্কুলে যেতে ইচ্ছে করছে না, আর আমারও শরীরটা একটু খারাপ লাগছে। ঠিক আছে, আজ যেতে হবে না স্কুলে। এরপর আকাশ আর কাউকে কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ইন্দি আকাশের বেরিয়ে যাওয়ার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এদিকে আকাশ তার ছেলেপেলের কাছে আসে। পরে সবাই অস্ত্রশস্ত্র নিয়ে চৌধুরীনগর রওনা হয় আলফাকে মারার জন্য। চৌধুরীনগরের সেই বিল্ডিংয়ের সামনে গিয়ে আকাশের প্ল্যান মোতাবেক সবাই নিজের পজিশন মতো দাঁড়িয়ে যায়, আর পুরো বিল্ডিংটাকে ঘিরে ফেলে। আকাশের পাশে ফরিদ আর তার স্পেশাল টিম দাঁড়িয়ে আছে। বিল্ডিংয়ের ভেতর থেকে একটা মেয়ে তার দলবল নিয়ে বের হয়, আর আকাশের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আকাশও মেয়েটাকে দেখতে পেয়ে চমকে ওঠে, কারণ তাকে দেখে কোনোভাবে আকাশের মানুষ মনে হচ্ছে না। তাকে দেখে রক্তসেচা খচ্চর মনে হচ্ছে। চেহারার ধাস ধরনও পিচেসের মতো। মানুষের কোনো আলামত তার চেহারায় নেই, যদিও সে মানুষ, কিন্তু মানুষের মতো একদমই লাগছে না তাকে। আকাশ চুপচাপ তাদের দিকে তাকিয়ে আছে, আর সেই মেয়েটা তার দলবল নিয়ে আকাশের দিকে এগিয়ে আসতে শুরু করে তাকে এবং তার টিমকে মারার জন্য, কিন্তু আকাশের স্পেশাল টিম তাদের মেরে ফেলে। দুই পক্ষের লড়াইয়ে আকাশের স্পেশাল টিমের দুজন গুরুতরভাবে আহত হয়। তখনই বিল্ডিংয়ের উপর থেকে কেউ একজন আকাশকে ডাক দেয়। তুই এসে গেছিস? তাহলে রেডি হ মরার জন্য, আমি নিচে আসছি। আকাশ লোকটাকে দেখে চিনতে বাকি নেই সে কে, কারণ রকির পাঠানো ছবি দেখে সে আগেই মানুষটা সম্পর্কে জেনে গিয়েছে। লোকটা হলো আলফা। আলফা একাই নিচে নেমে আসে, তারপর সে আকাশকে বলে, বাহ, তোর দেখে কলিজা আছে। তুই আমাকে মারার জন্য চলে এসেছিস, আর তাছাড়া আমার লোকদেরকেও ঘায়াল করেছিস। কলিজা আছে দেখেই তোকে টপকাতে এসেছি, না হয়তো চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকতাম। আর তোর লোকজন কেন, তোকেই তো টপকে দেবো একটু পর। আকাশের কথা শুনে আলফা অট্ট হাসি দিয়ে তাকে বলে, এই কয়েকজনকে মেরে তোর এত বাহাদুরি? তুই কি ভেবেছিস আমার শক্তিশালী টিমকে মেরে তুই আমাদের দুর্বল করে দিয়েছিস?
তাহলে তুই ভুল ভাবছিস, কারণ আমার টিমে সবাই অত্যধিক শক্তির অধিকারী, আর বিশেষ করে এখনো তাদের লিডারকে তো দেখিসনি। সে এবং তার পুরো টিম নিচে নেমে আসলে তো তোদের খেল খতম। আকাশ আলফার কথা শুনে কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে ভেবেছে সে আলফা টিমের সবচেয়ে শক্তিশালী লোকগুলোকে মেরে ফেলেছে, কিন্তু তার ধারণা ভুল। কিরে, আমার কথা শুনে ঘাবড়ে গেছিস? আলফা, ঘাবড়াইয়া চাই করি, তবে একটা কথা জেনে রাখ, তোর মৃত্যুর ভয় আছে, কিন্তু আমাদের নেই। তোকে না মারা পর্যন্ত বা নিজে না মরা পর্যন্ত এখান থেকে কেউ যাচ্ছি না। কেউ বলতে ঠিক বুঝলাম না। তোর এই কয়জন লোক ছাড়া আর এখানে কি আছে? একটু ভালো করে চোখ পাকিয়ে দেখ। আকাশের কথা শুনে আলফা আবারও একটা অট্ট হাসি দেয়। আমার দেখার প্রয়োজন নেই, তোর লোকজন কোথায় তুই নিজেই ভালো করে দেখ। আকাশ আলফার কথা মতো আশেপাশে নজর করতে দেখতে পায় সে যাদেরকে চতুর্পাশে সেট করেছিল তাদের সবার গলায় আলফার লোকজন গুলি ঠেকিয়ে ধরে আছে। এমন দৃশ্য দেখে আকাশ আরো ঘাবড়ে যায়। কিরে, কিছু দেখতে পেলি? তুই কি ভেবেছিস যে আমি কাঁচা খেলোয়াড়? আমি তোর প্ল্যান সম্পর্কে জানবো না? পাকিস্তানের রকি তার ছেলেকে আমার দলে ভিড়িয়েছে, তাকে আমি টাকা খাইয়ে আমার পক্ষ করে রেখেছি, আর সে আমার কথা মতোই রকির কাছে পিক পাঠিয়েছে, আর রকি সেই পিক তোকে দিয়েছে। শোন, তুই এখানে প্ল্যান সাজিয়ে এসেসনি, বরং আমি তোকে প্ল্যান করে এখানে এনেছি, যাতে করে তোকে মেরে মাটিতে দাফন করতে পারি। তোকে মারার পরপরই রকির কাজ তামাম করব। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার স্বাদ তাকে আমি বুঝিয়ে দেব। আমার ছেলেপেলেকে আটকেছিস দেখে কি আমরা পিছু উঠবো ভেবেছিস? হ্যাঁ, তাহলে সেটাও তোর ভুল ধারণা। হায় রে আকাশ, তোর গলায় দেখে অনেক জোর। শোন, তুই আমার সাথে এই জন্য কেন, আগামী 7 জন্মেও পেরেটবি না, আর তার নমুনা তুই নিজে চোখে দেখতে পাচ্ছিস। তুই আমার ছেলেপুলেকে মেরেছিস ভালো কথা, কিন্তু আমি তোর ছেলেপুলেকে এখনো মারিনি, কারণ আমার ক্ষমতা কতটুকু সেটা তোকে দেখানোর জন্য। সো তার জন্য একটা পথই বাঁচার, না হয় তোদের সবাই মারা পড়বি। আমার এক ইশারায় তোর সমস্ত ছেলেপুলে গলা তাদের শরীর থেকে আলাদা হয়ে যাবে, সাথে তুই তো মারা পড়বি। তাই ভালোই ভালো এসে আমার পায়ে ধরে মাপ চেয়ে নে, নিজের জীবন বাঁচিয়ে নে, না হয় তোর সত্যি অনেক ভয়ঙ্কর মৃত্যু হবে তোদের। আলফার কথা শুনে আকাশ এবার অট্ট হাসি হাসে, তারপর আলফাকে বলে, আলফা, তুই এখনো বাংলার মানুষকে ভালো করে চিনিস না। তারা মরলেও কারোর কাছে মাথা নিচু করে না, আর সেখানে তুই তো বাহিরের পাবলিক, তোর সামনে তো ভুলেও মাথা নিচু করবো না। দরকার হয় মরে যাব, তাও তোর কাছে মাথা নিচু করবো না। ঠিক আছে, তাহলে মর। তোদেরকে মারার জন্য উপর থেকে মৃত্যুর ফেরেশতাকে মোতায়েন করছি। এরপর আলফা উপরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে, আর সাথে সাথে বিল্ডিং এর উপর থেকে ভয়ঙ্করভাবে লাফিয়ে অনেক কয়েকজন মানুষ নিচে নামে। তারা নিচে নেমেই সবাই একজোট হয়ে যায়। তাদের সবার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আকাশ সেই মেয়েকে দেখে বুঝতে বাকি নেই যে এটাই আসল নরপিশাচ, যে কিনা তাদের সবাইকে কামড়ে মেরে ফেলার প্রশিক্ষণ দেয়। তখনই আলফা নিজের গলার নিচে নিজের হাত দিয়ে কেটে ফেলার ভঙ্গিমা করে, যাতে করে তার লোকেরা বুঝে যায় যে সামনের লোকগুলোকে খতম করতে হবে। তাই তারা মুহূর্তের মাঝে আকাশের লোকের উপরে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে আকাশের স্পেশাল টিমের অনেকেই আহত হয়। কিন্তু আলফার দলের অনেক কয়েকজনকে আকাশের ছেলেপেলেরা একদম মেরে ফেলে। ভয়ঙ্কর রক্তযুদ্ধ শুরু হয়েছে, কারোর চাইতে কেউ কম না। কিন্তু টেকনিক করে আকাশের ছেলেপেলে আলফার সেই ভয়ঙ্কর রক্তশোষাগুলোকে মেরে ফেলে। আকাশের স্পেশাল টিমের 4-5 জন খালি সক্ষমভাবে নিজের পায়ের উপরে দাঁড়িয়ে আছে, আর তাছাড়া বাকি সবাই আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। কিন্তু আলফার নরপিশাচ টিমের কেউ বেঁচে নেই, সবাইকেই আকাশের ছেলেপেলেগুলো শেষ করে দিয়েছে। আর এইসব দৃশ্য আলফা একটু দূরে দাঁড়িয়ে থেকে দেখছিল। তখনই আকাশ আলফাকে জিজ্ঞেস করে, কিরে, আর কেউ বাকি নেই? থাকলে তাদেরকেও পাঠা। আরে পাগলা, সবই তো মাত্র শুরু, কিন্তু তার থেকে তোর লোকজন শেষ। কিছু আমার ছেলেপুলের হাতে জিম্মি, আর কিছু আমার টিমের ছেলেপেলের হাতে মার খেয়ে মাটিতে মরার মতন শুয়ে আছে। বাকি ছেলেপেলের সাথে যে লড়াই করবে তার জন্য মানুষ কোথায়? সে তো চিন্তা করতে হবে না, তুই তোর মানুষ পাঠা। ঠিক আছে, দেখি পাঠাচ্ছি। আলফা আবারও ইশারা করে উপরের দিকে। তখন আরো একদল লাফিয়ে নিচে নেমে আসে। এদিকে আকাশের টিমের লোকজন আছে আর মাত্র 6-7 জন। তাই আকাশ নিজেও মাঠে নামার প্ল্যান করে। তাই সে কোমরে হাত দিয়ে মেশিনটা বের করে, কিন্তু সে দেখতে পায় কোমরে খালি তার মেশিনের কভারই আছে,
কিন্তু তার মধ্যে মেশিন নেই। এটা দেখে আকাশের মাথা পুরো খারাপ হয়ে যায়। সে ভেবে পায় না যে তার এখান থেকে কে মেশিন সরিয়েছে। তখনই তার মনে পড়ে ইতিহাস সকালবেলা তার মাথার সামনে দাঁড়িয়েছিল, তার মানে সেই সরিয়েছে। আকাশ এসব নিয়ে ভাবতে ভাবতে আলফার লোকজন তার উপর হামলা শুরু করে দেয়। আলফার লোকজন আকাশের বাকি 6-7 জন লোককেও মেরে মাটিতে শুইয়ে দেয়। ফরিদও গুরুতর আহত। আকাশের অবস্থাও বেশি একটা ভালো নয়। তখনই আলফা আদেশ করে সবাইকে পেছনে হটার জন্য, আর তার আদেশ মোতাবেক সবাই পিছনে চলে আসে। আর তখনই আলফা আকাশের পায়ের মধ্যে গুলি করে, যার ফলে সাথে সাথে আকাশ চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। তার পায়ে প্রচন্ড রকমের যন্ত্রণা হচ্ছে। আলফার মনে কোনো মায়া দয়া নেই, আসলে সত্যি সে পাষাণ। আকাশ যন্ত্রণায় কাতরাচ্ছে আর আলফা পিস্তল হাতে নিয়ে তার দিকে এগিয়ে এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে। তারপর তাকে বলে ওঠে, কিরে বীর বাহাদুর, কেমন লাগলো এখন তোর? আগেই বলেছিলাম আমার সাথে পাঙ্গা নিস না, আমার পায়ে ধরে নিজের জীবনটা বাঁচিয়ে নে, কিন্তু তুই সেটা করলি না। বরং তুই আমার কথায় তোয়াক্কা না করেই আমার সাথে ফাইট শুরু করলি। শান্তি হলো তো এখন তোর? আকাশ আলফার কথার কোনো উত্তর দেয় না, কারণ সে উত্তর দেওয়ার অবস্থায় নেই। সে চুপচাপ পা ধরে বসে আছে। ঠিক সেই সময় হুট করে কোথা থেকে যেন ইদনি চলে আসে। ইদনিকে দেখে আলফার নজর ইদনির দিকে পড়ে, তাই সে ইদনিকে বলে, কিরে তুই এবার কোন খেতের মূলা? আমি কোনো ক্ষেতের মূলা না। আমি কে সেটা তুই জেনে যাবি। কিন্তু তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোর কত বড় সাহস যে তুই আমার স্বামীর গায়ে আঘাত করছিস। তোকে তো আমি ছাড়বো না। আর শুধু তোকে একা নয়, আমার ভালোবাসার মানুষকে যে মারতে এসেছে তারা সবাই আজকে নিজের শেষটা দেখতে পারবি। ও তার মানে তুই এই বীর বাহাদুরের বউ? যাক, ভালোই হয়েছে তুই এখানে এসেছিস। বীর বাহাদুরের সাথে তোরও খেল খতম করে দেব। আমাকে মারার আগেই তো তোদের সামনে আজরাইল এসে হাজির হবে। বাহ, বহু বড় বড় ডায়লগ আসছিস তোরা বউ জামাই। ভালো লাগলো তোদের ডায়লগ শুনে। ইদি আর কিছু না বলে আলফাকে কিছু বলে না আলফাকে। সে বাগানো একটা হাসি দিয়ে হাতটা উপরে উঠিয়ে ঘোরাতে শুরু করে। তার মধ্যে আলফার খুলি উড়ে যায় আর সে ড্রাম করে মাটির উপর নিজের দেহটা নিয়ে আসছে পড়ে। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়, বিশেষ করে আকাশ। সে চোখ বড় বড় করে ইদনির দিকে তাকিয়ে আছে। সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না। তখন ইদনি আবারও বলে ওঠে, সবাই নিজের ভালো চাস তো আমার স্বামীর আশপাশ থেকে চলে যা, না হয় কখন কে তোদের বসের মতো তোদের খুলি উড়িয়ে দেয় তার কোনো নিশ্চয়তাই নেই। কিন্তু ইদনির কথায় আলফার লোকজন সবাই ভয় পেয়ে যায়, তাই তারা আকাশের লোকজনকে ছেড়ে দিয়ে সবাই তার সামনে এসে জড়সড় হয়ে দাঁড়ায়। আর ইদনির শরীরের ভেতর থেকে গুলিটা বের করে আলফার দেহের সামনে এসে দাঁড়ায়। এরপর আলফার মৃতদেহের মুখটা টেনে ধরে তার মুখে ফায়ার করে গুলির সব কয়টা বুলেট ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর সবাইকে চেঁচিয়ে বলে ওঠে, দেখি কার কত ক্ষমতা আছে আমার স্বামীর গায়ে হাত তুলে। দে তো তোরা হাত তোল দেখি। আমার ভালোবাসার কসম, কেউ জীবিত ফিরতে পারবি না। আসল মাফিয়াগিরি কাকে বলে আমার ওনার গায়ে হাত তুলে দেখ, বুঝতে পারবি। ইদনির কথা শুনে সবার কলিজা ধ্রুপ ধ্রুপ করতে শুরু করে, তাই কেউ আকাশের সামনে আসার সাহস করে না। ইদনি আবারও বলে ওঠে, তোরা নিজের জীবন বাঁচাতে চাস তো এদেশ ছেড়ে পালা, না হয় কিন্তু তোদের অবস্থা খারাপ করে ছেড়ে দিব। ইদনির কথা শুনে আলবার ছেলে পেলে পালাতে শুরু করে। এদিকে ইদনি আকাশকে এসে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর আকাশকে বলতে থাকে, আমায় ক্ষমা করে দিন প্লিজ। আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্লিজ আমায় মাফ করে দিন। ভুলের বিষয়টা নয় পরে দেখা যাবে, কিন্তু আগে এটা বলো যে তুমি আমার এসবের বিষয়ে জানলে কি করে, আর তুমি কাদেরকে নিয়ে আলফাকে মেরেছো? আপনি গত পরশু রাতে যখন রকি না কার সাথে যেন কথা বলছিলেন, তখন আমি আপনার সমস্ত কিছু শুনেছি। আর তখনই বুঝতে পেরেছি যে আপনি আমায় কতটা ভালোবাসেন। তাই সেদিন আপনার সাথে সাথেই আমি প্ল্যান সাজাই আপনার শত্রুকে মারার জন্য, কারণ সে আমার প্রিয় মানুষকে মারতে দেশে এসেছে। তাই আজ সকালে আপনার তোষকের নিচ থেকে পিস্তলটা সরিয়ে ফেলি আমি, কারণ তাকে আমি মারব বলে প্ল্যান করেছিলাম। তবে তার সম্পর্কে কিছু জানতাম না আমি, তাই আজকে স্কুলে না গিয়ে আপনার পিছু নিয়েছি। পরে আপনার পিছু নিতে নিতে এখানে এসে পৌঁছেছি। আর আপনার সাথে সাথে আমার সাহায্যকারীও এসেছে, যে কিনা আপনার শত্রুর মাথায় গুলি করেছে। মেরেছো? সে কে আর কোথায় পেয়েছে তাকে তুমি? ওই যে দেখেন টায়ারের উপরে গুলি নিয়ে বসে আছে।
আর সে হলো আমার গ্রামে একজন সন্ত্রাস। তবে সে আমায় অনেক ভালোবাসে, তাই সে আমার কথায় আপনাকে বাঁচাতে এসেছে। কারণ আমার জন্য সে সব কিছু করতে পারে। আমার যখন আপনার সাথে বিয়ে হয় তখন সে আমার কাছে এসেছিল, কিন্তু আমি তাকে ভালোবাসিনি বিধায় না করেছিলাম আর বলেছিলাম কোনো হাঙ্গামা না করতে। তাই সে তখন কোনো হাঙ্গামা করেনি। সে সেদিনও আমার কথা শুনেছে, আজও সে আমার কথা এসেছে এখানে। ও, সবই ঠিক আছে, আমায় বাঁচিয়েছো ভালো কথা, কিন্তু আমায় এভাবে না ঢোকালেও চলতো। তবে সমস্যা নেই, হয়তো কিছু সময়ের মাঝে পায়ের যন্ত্রণা আবার দেহে প্রাণ হারাবে। তারপর তুমি তোমার স্কুলে সেই ছেলেটার কাছে চলে যেতে পারবে, কেউ তোমায় আর জানাবে না, আমার গার্ডরাও তোমায় পেরেশান করবে না, আর নালিশ তো করবেই না তোমার নামে। ইদনি আকাশের কথা শুনে সজোরে কান্না করে দেয়। সে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে আকাশকে, তারপর তাকে কান্না করতে দেখে বলতে থাকে, না, আপনার কিছু হতে দিব না। আমি আপনাকে ভালোবাসি। আমি সেই ছেলেকে ভালোবাসি না। আমি শুধু রাগের বশে এই ছেলের সাথে কথাবার্তা বলেছিলাম, কিন্তু আমার মনে তাকে নিয়ে কোনো গভীর ফিলিং ছিল না। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। ইদি, তুমি ভুল কিছু করনি, বরং ভুলটা আমি করেছি, যে আমি তোমায় জোর করে বিয়ে করেছি। আমি তোমায় জোর করে বিয়ে করে ভালোবাসার চেষ্টা করেছি, তাই তুমি তোমার কাজটাই করেছো। তুমি আমায় রেখে পরকীয়ায় লিপ্ত হয়েছ, তবে তুমি তোমার কাজ করো, সেটা আমার পক্ষে মানা সম্ভব না। না না, আপনি কোনো ভুল করেননি। আপনি আমাকে বিয়ে করে ঠিক কাজ করেছেন। আমি আপনার পা দুটো ধরে ক্ষমা চাচ্ছি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। বিশ্বাস করুন, সেই ছেলের সাথে রিলেশনে জড়াইনি আমি। সবটাই ছিল আমার রাগ। জাস্ট তার সাথে শুধু আমি কথা বলেছি, এছাড়া কিছুই না। আকাশ এদিকে আর কিচ্ছু বলে না, সে একটা মুচকি হাসি দেয় আর তার চোখটা অফ হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডে শুয়ে আছে। তার পাশে বসে তার মা এবং ইদনি বসে আছে। ইদনি আকাশের জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে কান্না করতে করতে সকলের সামনে আকাশের কপালে গালে পাগলের মতো চুমু খেতে আরম্ভ করে। আকাশ ইদনির আচরণে ব্যাকুপ পড়ে যায়, কিন্তু সে কোনো ধরনের রিয়াকশন করার মতো অবস্থাতে নেই। তবে তার খুব হাসি পাচ্ছে ইদনির পাগলামি দেখে। তখনই আকাশের আম্মু বলে ওঠে, ইদনি মা, হয়েছে, এবার থাম। আর আকাশ, তুই ইদনির উপর রেখে থাকিস না, কারণ সে আমাকে সবটা খুলে বলেছে। আর আজ তোর জ্ঞান ফিরেছে পাক্কা 2 দিন পর। সেই 2 দিনে এক ফোঁটা পানিও মুখে দেয়নি। আমি আর দিয়া তাকে এই 2 দিনে কতবার খাওয়ার জন্য জোর করেছি, কিন্তু তার একই কথা, তুই সুস্থ হওয়া ছাড়া সে এক ফোঁটা পানিও মুখে নিবে না। সে তার জেদের উপর অটুট ছিল। তাকে আমি আর দিয়া মিলে কোনোভাবেই খাওয়াতে পারিনি। মেয়েটা তোকে আগে ভালো না বাসলে এখন তোকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। বাবা, তুই তার উপর অভিমান করে থাকিস না। আকাশের মায়ের কথায় আর ইদনির পরিবর্তন দেখে সে তাকে মাফ করে দেয়। এভাবেই হসপিটালে অনেক কয়েকদিন কেটে যায়। আকাশ এখন পুরোপুরি সুস্থ। সে আগে হাঁটাচলা করতে পারত না, বাট এখন আগের ন্যায় হাঁটাচলা করতে পারে, তাই তাকে বাসায় নিয়ে আসা হয়। আকাশকে বাসায় আনা হয়েছে আজ 1 সপ্তাহ হয়ে গেছে। সে এখন পুরোপুরি আগের ন্যায় সুস্থ হয়ে গেছে। যদিও সে 1 সপ্তাহ আগেই সুস্থ হয়েছে, তবুও সে এই 1 সপ্তাহ বাসায় রেস্টে ছিল। হসপিটাল থেকে নিয়ে শুরু করে বাসায় এনেছে পর্যন্ত ইদনির পা যেন থামাথামি নেই। সে আকাশের সমস্ত ভালো মন্দের দেখভাল করায় 24 ঘন্টায় নিয়োজিত। এসবের মাঝে ইদনি স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ, তাই আকাশ তাকে বলে স্কুলে যেতে। ইদনি, তুমি আবারও স্কুলে যাতায়াত শুরু করো। ঠিক আছে। আকাশের কথা মতো ইদনি স্কুলে যায়, কিন্তু সেই ছেলেটা ইদনিকে এতদিন পরে দেখতে পেয়ে তাকে পাগল বানিয়ে ফেলে। কিন্তু ইদনি তার সাথে কোনো ধরনের কথাই বলে না। কিন্তু ছেলেটাও নাচরবান্দা, সে ইদনির পেছনে পড়ে আছে। তাই ইদনি সেই ছেলেটাকে বলে আগামীকাল টিফিন ব্রেকে তার সাথে কথা বলতে। এরপর ইদনি সেদিন বাসায় এসে আকাশকেও বলে আগামীকাল টিফিন ব্রেকে তার সাথে স্কুলে একটু দেখা করতে। পরের দিন টিফিন ব্রেকে সেই ছেলেটা ইদনির জন্য একটা জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। আকাশ ও ইদনির কথা মতো স্কুলে যায় টিফিনের সময়। ইদনি আকাশে সেই ছেলেটার সামনে নিয়ে গিয়ে বলে ওঠে, আমি বিবাহিত, উনি হচ্ছে আমার স্বামী। ইদনি ছেলেটাকে দুটো কথা বলেই তার সামনেই আকাশের ছোটে কিস করতে আরম্ভ করে। ইদনির আচরণে ছেলেটা যা বোঝে তা বুঝে নিয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটা সেখান থেকে চলে যেতে ইদনি আকাশকে ছেড়ে দেয়। ইদনির এমন আচরণে আকাশ হাসতে হাসতে তাকে বলে, মানুষের সামনে এমন করাটা কি প্রয়োজন ছিল? অনেক প্রয়োজন ছিল, কারণ আমি এতদিন স্বামী কি জিনিস তার মূল্য বুঝিনি। তাই এখন থেকে মূল্য বোঝার ট্রাই করব।
আর সব জায়গায় আপনার স্ত্রীর কর্তব্য পালন করব, কারণ আপনাকে আমি হারাতে চাই না। অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি আপনাকে। আর আমার ভালোবাসা আমি সারা জীবন আগলে রাখবো, তা প্রকাশ করায় কমতি রাখবো না। যেখানেই প্রয়োজন হবে সেখানেই ব্যবহার করব। ইদনির কথা শুনে আকাশের ভিতরে খুশির জোয়ার বইতে শুরু করে, কারণ ইদনি আর আগের মতো নেই। সে সত্যিই এখন তার মনের মতো হয়ে গিয়েছে। তাই আকাশ তাকে জড়িয়ে ধরে নিজের বুকে নিয়ে নেয়। এরপর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, একদম বউ ভাব চলে এসেছে তোমার মাঝে। এখন খালি একটা বাচ্চার মা বানিয়ে দিলেই তুমি পরিপূর্ণ হয়ে যাবে। আকাশের কথা শুনে ইদনি লজ্জায় লাল হয়ে যায়। তার উপরে আকাশ তাকে আরো লাল করে দেয়। আজ রাতটা খালু আসুক, তারপর তোমার লজ্জা ভাগিয়ে বাচ্চার মা বানিয়ে দেবো তোমায়। ইদনি লজ্জার কারণে চোখে মুখে কোনো কিছু দেখতে পাচ্ছে না, তাই সে আকাশের খামচে ধরে তার বুকে মুখ লুকায়। এরপর আকাশকে বলে, প্লিজ এখন আর লজ্জা দিয়েন না, রাতেরটা রাতেই দেখা যাবে। আকাশ তাকে আর কিছু না বলে নিজেও 2 হাত দিয়ে ইদনিকে জড়িয়ে ধরে। তখনই দিয়া সেখানে চলে আসে। দিয়া এসে আকাশ আর ইদনিকে রোমান্টিক অবস্থায় দেখতে পেয়ে বলে ওঠে, এটা যেন স্কুল নয়, এটা রমনার পার্ক হয়ে গিয়েছে। আকাশ আর ইদনি দিয়ার কথা শুনে ব্যাপক লজ্জায় পড়ে যায়। তাই তাড়াতাড়ি দুজনকে ছেড়ে দিয়ে দুদিকে চলে যায়। ইদনি ক্লাসে চলে যায় আর আকাশ গাড়ি নিয়ে অন্য কোথাও। কিন্তু কথাটা হচ্ছে আজ রাতের ইতিহাস নিয়ে। ইদনি আর আকাশ কিভাবে ইতিহাস রচিত করবে, সেটাই এখন আসল বিষয়। কিন্তু এই বিষয়ে তো পাঠক পাঠিকাদের কিছুই বলা যাবে না। সবাই কালটি মারেন। ইদনি আর আকাশ ইতিহাস রটালে সেটা তাদের ইতিহাসের পাতায় যোগ হবে, কিন্তু পাঠক পাঠিকারা সেসব শুনলে লুচু হয়ে যাবে। তাই আর বেশি কিছু বলবো না, কারণ পার্সোনাল আলাপ আলোচনা কারোর সামনে করতে নেই। তাই বিদায় নিচ্ছি আজকের মতো এ পর্যন্তই। আর হ্যাঁ, আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। नैनों की तो बात नैना जाने हैं, सपनों के राज तो रहना जाने हैं। नैनों की तो बात नैना जाने हैं, सपनों के राज तो रहना जाने हैं। दिल की बातें धड़कन जाने हैं, जिस पे गुजरी होता न जाने हैं। हम दीवाने हो गए आपके, हम तो बस इतना जाने हैं। तू मेरा है सनम, तू ही मेरा हमदम, तेरे संग जीना अब साथों जन्म। तू मेरा है सनम, तू ही मेरा हमदम, तेरे संग जीना अब साथों जन्म। नजरे ये आपकी करने लगी होशियारियाँ, कहीं कर देना मेरे लिए दुश्मनियाँ। नजरे ये आपकी करने लगी होशियारियाँ, कहीं कर देना मेरे लिए दुश्वारियाँ। हुस्न की बात तो हुस्न ही जाने है, रूप की बात तो रूप ही जाने हैं। सही गलत तो तड़पन जाने हैं, जिस पे गुजरी होता न जाने हैं। हम दीवाने हो गए आपके, हम तो बस इतना जाने हैं। तू मेरा है सनम, तू ही मेरा हमदम, तेरे संग जीना वो साथों जन्म। तू मेरा है सनम, तू ही मेरा हमदम, तेरे संग जीना वो साथों जन्म। कटरा कटरा मुझ में तू दाढ़िया सा बनने लगा, सांसों के चलना का तू जड़िया से बनने लगा। कतरा कतरा मुझ में तू
दरिया सा बनने लगा, सांसों के चलना का तू जरिया सा बनने लगा। बेरखी अग तो तड़पन जाने है, नैनों की बरसे सावन जाने है, क्यों जोगी हो जगन जाने है, जिस पे गुजरी ओ तन जाने हैं। हम दीवाने हो गए आपके, हम तो बस इतना जाने हैं। तू मेरा है सनम, तू ही मेरा हमदम, तेरे संग जीना अब साथों जन्म। तू मेरा है सनम, तू ही मेरा हमदम, तेरे संग जीना अब साथों जन्म।